আগের ভিডিও দেখলেন আমরা কীভাবে লামাডান্ডা পৌঁছেছিলাম। তো এখান থেকে আমরা এখন এগিয়ে যাব কালীপুকুরির দিকে। তো রাস্তাটা কীরকম হতে চেয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আগের ভিডিও দেখেছেন কতটা অফরোড ছিল, আগে রাস্তা আরও টাফ হতে চলেছে। আমরা সেই রাস্তায় সবাই এগোচ্ছি, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, দেখতে থাকুন। অসাধারণ এই সিনিক বিউটির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম কালীপুকুরির দিকে। আজ ওয়েদার যথেষ্ট ঠিকঠাক, আমরা অনেক তাড়াতাড়ি এগোচ্ছি। আমরা সবাই মিলে এখন এগিয়ে চললাম কালীপুকুরির দিকে এবং কালীপুকুরি থেকে আমরা সান্দাকফু আজই পৌঁছাবো। তো সেই পথেই আমরা এগোতে শুরু করলাম কালীপুকুরির দিকে। ক্রমশ এই আঁকা পাকা পথ ধরে আমাদের 13টা বাইক এগিয়ে চললো কালীপুকুরির দিকে। আগের পথ আরও কঠিন হতে চলেছে, জানি না সামনে কতটা অফরোড পড়বে, আমাদের সান্দাকফু জার্নি সম্ভব হবে কি না, সেই সব চিন্তা নিয়ে এগোতে শুরু করলাম আগের দিকে। অফরোড তো আগে আরও সাংঘাতিক হতে চলেছে। এখন এইখানে রাস্তাটা একটু বেশ ভালো, আর এই রাস্তাটা এনজয় করতে করতে বেশ দারুণভাবে আমরা সব এগিয়ে চলেছি আগের দিকে। শুরু হয়ে গেল আবার আমাদের অফরোড, আর এই অফরোড দিয়ে এখন পুরো রাস্তা এগোতে হবে সান্দাকফুর দিকে। আর সামনের দিকে কোথাও রাস্তা ভালো পাওয়ার আশা নেই, তাই এই অফরোড ধরেই এগোতে হবে। আর দেখা যায় রাস্তাটা কত টাফ হতে চলেছে আর আমরা কীভাবে এগোতে চলেছি সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটা দেখবেন, আগে দেখতে থাকুন। শুরুতেই হয়ে গেল বিপত্তি, আমার গাড়ি ফুল পিক আপে না ওঠার জন্য মাঝপথে গিয়ে গেল আটকে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, জায়গা পেলে বেরিয়ে যাও। সন্দীপ দা সরে আসো, জায়গা পেলে বেরিয়ে যাও। এইটা কোথায় ওঠো, এই পাশ দিয়ে ওঠো, জায়গা খালি করো। শোনো না সৌভিক দা, তুমি একটু দাঁড়িয়ে না 2 সেকেন্ড। হ্যাঁ বাচ্চা ঠিক আছে, বাইক থেকে নেমে একটু দাঁড়িয়ে না। হ্যাঁ এটা হয়, মোমেন্টাম ব্রেক হয়ে গেলে এটা হয়। তো মোমেন্টাম ব্রেক হয়ে গেল, কিছু হয়নি, চাপ নেই। এখানে চাকা আটকে, এ তো কিছুই নেই। চাকা আটকে না, চাকা আর মোমেন্টাম ব্রেক হতেই পারে। চলো এইদিকে তুলি নাকি, তুলে ওদিকে একদম। তুমি এখন আর ওখান দিয়ে যেতে পারবে না, তুমি নতুন ট্র্যাকও তৈরি করার দরকার নেই। এইটা দিয়ে এসো। হবে না, হবে না, হবে না, হবে না। এর উপর দিয়ে ছেড়ে দাও, এদিকে ঢুকিয়ে দেবো। ঢোকাও, আমরা আছি। ওদিকে চলে যাও। পিক আপ নিতে হবে, পিক আপ নিতে হবে গাড়ি। ক্লাস খারাপ, চলো। গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাইক নিয়ে আমি ফার্স্টেই ওর থেকে পড়ে গেলাম, কারণ ওই একটাই প্রবলেম যেটা আপনাকে আমি আগের ভিডিওতে শেয়ার করছিলাম, যে পিক আপ কন্টিনিউ রাখতে হবে, কিন্তু আমার হাতে একটুখানি নার্ভের প্রবলেম থাকার জন্য আমি ফুল পিক আপ দিতে পারছিলাম। তাই এখানে এসে আমার সেই প্রবলেমগুলো অনেকটাই ফেস করতে হচ্ছে।
আরেকটা কথা, KTM 390 টাইপের বাইক নিয়ে যারা আপনারা এখানে আসছেন তারা অবশ্যই এখানে টিসি কন্ট্রোলটা অফ করে দেবেন আর অফ রোড মোডে রাখবেন, তাহলে বাইকটা চালাতে অনেকটাই সুবিধা হবে। পাহাড় এখন আমাদেরকে প্রপার অফরোড করা শেখাচ্ছে, আর এই প্রপার অফরোডে উঠতে গিয়ে আমার অবস্থা তো নাজেহাল হয়ে যাচ্ছে। বাকি আমাদের সমস্ত রাইডারদের আমাকে এনকারেজ করছে বলে আমি অনেকটা সাহস নিয়ে এগোচ্ছি, কিন্তু আমার এই হাতে নার্ভের প্রবলেমের জন্য আমার সাহসটা কোথায় যেন হারিয়ে গেছে। আবার সামনে কারোর বাইক পড়ে গেছে, তাই সবাই হেল্প করতে এগিয়ে গেছে, আর আমার হাতে জোরটা কম থাকার জন্য আমি সব ক্ষেত্রে সবাইকে হেল্প করতে এগোতে পারছি না। আমি নিজেই নাজেহাল অবস্থায় আছি। এই রাস্তা দিয়ে এগোনোর সময় আমার বেশ একটা প্রবলেম হচ্ছে যে আমি বাইকের পিক আপ প্রপারলি দিতে পারছি না, কারণ কি আমার আঙ্গুলগুলো গ্রিপ প্রপারলি হচ্ছে না। তো রাস্তাটা তো ক্রমশ এরকমই থাকবে, এর তো সবে শুরু, আগের দিকে রাস্তা আরও খারাপ। তো দেখা যাক কতদূর আমি এগোতে পারি। আগে যে বাইকটি পড়ে গেছিলো তাকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সে দিব্যি আগের দিকে এগিয়ে যেতে শুরু করলো, বাকিরা নিচে নেমে আসছে, আমরা আবার আগের দিকে এগিয়ে যাব। এটার উপর দিয়ে বেরিয়ে যাও, এদিক দিয়ে গেলে আটকে যাবে। টেনে বেরো, টেনে বেরো, টেনে বেরিয়ে যাও। এই রাস্তায় তুমি ভয় পেয়েছো তো গেছো, তোমার যদি ভয় থাকে সঙ্গে তাহলে তুমি আর পারবে না রাস্তা ক্রস করতে। এই ভয়কে একদম ভুলে গিয়ে এগোতে হবে সামনের দিকে। আর এই রাস্তায় উঠতে উঠতে আজ উদয়দার কথা মনে পড়ছে। উদয়দা হচ্ছে আমাদের KTM যখন আমাদের বাইক ট্রিপগুলো করতো, উদয়দা সেখানে অফ রোডে সমস্ত রকম ট্রিপ এবং আমাদের ট্রেনার। আর উদয়দা অনেকবারই আমাদেরকে বলেছে কীভাবে রাস্তাগুলো ক্রস করতে হয়। তো এরকম অফ রোড যে সান্দাকপুর রাস্তার কিছুটা আইডিয়া হয়েছিল, কিন্তু হাতের প্রবলেম হোক বা নিজের কনফিডেন্স হোক অনেকটাই হেরে যাচ্ছে এই রাস্তাগুলোর কাছে। কিন্তু সেই হেরে যাওয়ালে তো চলবে না, এগোতে হবে সামনে, কারণ সান্দাকফু আমাকে পৌঁছাতেই হবে। তাই অনেক সাহস জগিয়ে এগিয়ে চলেছি এই রাস্তায়। আর যেতে যেতে উদয়দার সেই ট্রিপসগুলোর কথা মনে পড়ছে এখন।
আগে সৌরেন্দ্রের বাইক পড়ে গেছিলো, তো সৌরেন্দ্রের বাইক তুলে আমরা আবার এগোতে শুরু করলাম কালীপক্ষির দিকে। আর এই রাস্তায় বাইক পড়াটা খুব একটা অদ্ভুত ব্যাপার নয়, এটা তো রাস্তাটাই এরকম। আর সত্যি কথা বলতে কেটিএমের একটা প্রবলেম হচ্ছে, সৌরেন্দা আমরা সব 5'6", 5'7" হাইটের। তো প্রবলেম হচ্ছে পাহাড়ি পাথরের রাস্তার মধ্যে যখনই ডিসব্যালেন্স হচ্ছে, আমরা ঠিক এই হাইটের কারণে ব্যালেন্সটা প্রপারলি অনেক ক্ষেত্রে রাখতে পারছিলাম না। তো সেইটা একটা অসুবিধা তো হচ্ছিল, হাইট ইস্যু। কিন্তু কেটিএম নো ডাউট ভালো বাইক এই রাস্তায় চালানোর জন্য, কেটিএম পাওয়ার নিয়ে কোনো কথা হবে না। আমাদের না পারাটা একটা সমস্যা, যে আমাদের হাইটটার জন্য আমরা কেটিএমটাকে ঠিকঠাক কন্ট্রোল করতে পারছিলাম না কিছু কিছু জায়গাতে। কিন্তু কেটিএম এই রাস্তায় যা দারুণ পারফরমেন্স দিচ্ছে, আমার তো বেশ ভালো লাগছে। কিছুটা গেলেই আমরা কালীপকরি পৌঁছে যাবো। কালীপকরিতে কিছুটা রেস্ট নিয়ে আবার এগোবো, কিন্তু কালীপকরি যাওয়ার আগেই ভিউটা দেখুন। আর কিছুটা রাস্তাই হয়তো ক্রস করা বাকি কালীপকরি পৌঁছাতে। আমাদের ফার্স্ট অফ রোডের যে একটা রাস্তা ছিল, কিছুটা রাস্তা ক্রস করে আমরা কালীপকরি এখন পৌঁছে যাচ্ছি। আর আগে আরও অফ রোড আছে, আমাদের জন্য ওয়েট করছে। এতটা রাস্তা অফরোড করে আসার পরে সত্যি এই ভিউটা দেখে বেশ ভালো লাগছে। কি দারুণ লাগছে এই কালীপকরি যাওয়ার এই রাস্তাটা, অসাধারণ ভিউ। আর আকাশটা দেখুন, আকাশটা তো একদম সেই ছবির মতো আকাশ। আমরা এখন পৌঁছে গেছি কালীপকরি। শঙ্করদা, রঞ্জুদা, দীপ এবং তিমিরদা আগে থেকেই পৌঁছে গেছিলো কালীপকরি। আমি পৌঁছালাম, এবার একটু এখানে টি ব্রেক হবে, তো টি ব্রেক নিয়ে আমরা আবার এগিয়ে যাবো সান্দাকফু। ততক্ষণ একটু কালীপকরি চারিদিকটা ঘুরে দেখে দিই। এই ডান দিকের রাস্তা হচ্ছে ইন্ডিয়া, যেটা দিয়ে গেলে আমাদের ফাইন হয়ে যাবে। আর বাদিকে রাস্তাটা উঠে গেছে নেপালের দিকে। আমরা নেপালের রাস্তা ধরে সান্দাকফু এগোচ্ছি। আর কালীপকরির চারিদিকটা দেখুন কতটা সুন্দর। একটু হাঁটলেই হাঁপাতে হচ্ছে বেশি। অল্টিটিউড একটা বড় সমস্যা স্টার্ট করে দিয়েছে। আমরা আজকে 4200 ফিট থেকে 10,400 ফিট উচ্চতায় এখন এসে পৌঁছেছি। তো অল্টিটিউড তো একটা সমস্যা তৈরি করবেই, অনেকটা হাইট আমরা গেইন করেছি। এবার আমাদের আবার এগিয়ে চলার পালা। আর হচ্ছে এবারে আসল অফরোড স্টার্ট হতে চলেছে। ভাই অফরোড, এইবার অফরোড জাস্ট এই অফরোড ক্রস করেই এগোতে হবে হচ্ছে সান্দাকফুর দিকে। আসল অফরোড তো এবার শুরু। লিটারালি শুধু জার্ক খেতে খেতে আমরা এগিয়ে চলেছি আগের দিকে। আর দেখুন রাস্তাটা এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেখা যাক আগে রাস্তা কেমন থাকে, দেখতে থাকুন ভিডিওটি। এই সান্দাকফু রাইডে যাওয়ার সময় ম্যাক্সিমাম বাইকার্সরাই কালীপকরিতে স্টে করে এবং কালীপকরি থেকেই সান্দাকফু করে আবার কালীপকরিতে স্টে করে। আমাদের ডাইরেক্ট সান্দাকফু ঢোকার প্ল্যান, তো আমরা দুদিন সান্দাকফু স্টে করব। তো আমরা সেই পথে এগিয়ে চললাম। ইলামবাজারের হাইট ছিল 4200 ফিট। আর সেখান থেকে আমরা এগিয়ে এসেছি এখন কালীপকরি 10,400 ফিটের কাছাকাছি। আর আমরা এবার পৌঁছাবো হচ্ছে সান্দাকফুর দিকে
যার উচ্চতা 11,930 ফিট। অনেকটাই অল্টিটিউড। একই দিনে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তায় বাইক খারাপ হলে আর করার কিছু নেই, বাইক রাখো, এগিয়ে চলো সান্দাকফু। এই রাস্তায় বাইকের কোনো রকম ট্রিটমেন্ট মানে হচ্ছে মেকানিক পাওয়া খুব দুষ্কর, পাওয়াই সম্ভব নয়। দুষ্কর কেন, পাওয়াই যাবে না। তাই এই রাস্তায় আসলে বাইক খারাপ হলে বাইক রেখে এগিয়ে যাওয়া ছাড়া বা কোনো উপায় নেই। গাড়ি ঠিক করে তারপরে ব্যাক করা ছাড়া কোনো অপশন থাকে না। তো এগোচ্ছি, রাস্তা তত আরও কঠিন হয়ে উঠছে। রাস্তাটা দেখুন ক্রমশ কতটা চেঞ্জ হতে শুরু করেছে। আস্তে আস্তে সান্দাকফুর ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে মেঘ অনেকটাই কাছে এসে যাচ্ছে। আর পাহাড়ের তো ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়। পাহাড়ের ওয়েদার বলা খুব মুশকিল কখন কি থাকবে। তো দেখুন আকাশ অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে। আগে বৃষ্টি না হলেই ভালো হয়, আর এই খাড়া রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে তো আর দেখতেই হবে না। এই গাড়ি আটকে গেছে। এখান থেকেই নরক স্টার্ট। এখান থেকে একটা রাস্তা ডান দিকে আছে, তো ডান দিকের রাস্তায় যাবেন না ভুল করেও, বাঁদিকের রাস্তায় গিয়ে যেতে হবে আপনাদেরকে। আমরা বাঁদিকের রাস্তা ধরেই এগোবো, কারণ কি ডান দিকের রাস্তা ঢুকে গেলে ওটা আমরা ইন্ডিয়াতে ঢুকে যাচ্ছি, সেক্ষেত্রে ফাইনের একটা সমস্যা তৈরি হতে পারে। এই বাঁদিকের রাস্তা ধরেই আমাদের এগোতে হবে সান্দাকফুর দিকে। আমাদের মধ্যে দ্বীপ ভুল করে চলে গেছিলো এই রাস্তায়। এখান থেকেই সান্দাকফুর সবচেয়ে কঠিন অফরোড স্টার্ট হচ্ছে, আর এই অফরোডটাকেই ক্রস করে আমাদের এগোতে হবে সান্দাকফুর দিকে। রাস্তাটা এতটা খারাপ যে লিটারালি প্রচুর পিক আপ দিতে হচ্ছে, নাহলে গাড়ি এগোতে চাইছে না। আর ফুল থ্রটলে ওপরের দিকে এগোতে হচ্ছে। এখানে দাঁড়ালেই বিপদ, দাঁড়ালেই কন্ট্রোল করা খুব টাফ হয়ে যাবে। নির্বাণদা কিছুটা স্কিড খেয়ে গেল পেছন দিকে, কিছু করার নেই। এই রাস্তায় এই ভুলটা আমরা করে ফেলি, ক্লাচের সুইচে হাত দিয়ে ফেলি। ক্লাচ টিপলে প্রবলেম হচ্ছে গাড়ি পেছন দিকে হেলে পড়বে, তাই ভুল করেও ক্লাচ টিপবেন না গাড়ি যখন বন্ধ হয়ে যাবে।
আমি আটকে গেলাম। এই রাস্তায় একবার দাঁড়িয়ে গেলেই পিক আপ নেওয়াটা খুব টাফ হয়ে যায়, এটা খুব মুশকিল। হট করে পিক আপ তো দিয়ে উপরে ওঠাটা খুব টাফ, তাই সামনে কেউ দাঁড়িয়ে গেলে হট করেই গাড়ি পেছন দিকে স্কিড খাওয়ার চান্সেস খুব বেড়ে যায়। আগে নেপালদা পড়ে গেছিলো বাইক থেকে, তো বাইক তুলতে তাই আমাদেরকে সবাই হেল্প করলাম। তো এই রাস্তায় সবাই আমরা পড়েছি বাইক নিয়ে। তো এই রাস্তা তো পুরো অংশেই কঠিন থেকে কঠিনের কথা কি বলবো, অনেকটাই সাংঘাতিক। এই রাস্তায় বাইক নিয়ে ওঠার সময় গাড়ি পড়বে না, এ হতেই পারে না। আর খুব কমই লাকি পার্সন আছে যার বাইক না পড়ে ডাইরেক্ট সান্দাকফু উঠে গেছে। যত অল্টিটিউড আমরা গেইন করছি, গাড়ি আর ফুল পিক আপেও আগে উঠতে চাইছে না। আর দাঁড়িয়ে পড়লে তো খুবই বিপদ, গাড়ি সোজা পেছন দিকে নামতে শুরু করছে। খুবই টাফ এই রাস্তা। আর এই রাস্তা ধরে আর কিছুটা পথ এগোলেই আমরা পৌঁছে যাবো সান্দাকফু। ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সামনে কিছু দেখা যাচ্ছে না অনেক জায়গাতেই, মেঘ চারিদিকে ঘিরে দেখেছে আমাদেরকে। আবার আটকে গেছি, জাস্ট পিক আপ আর নেওয়া যাচ্ছে না। আর এই পাথরের মধ্যে হট করেই গাড়িটা গেল আটকে, আর কিছুতেই এগোতে যাচ্ছে না। সায়নদীপকে ডাকলাম, সায়নদীপ ওপর থেকে আসছে। এই ব্যথা থাকার জন্য একটা বেশ প্রবলেম যেটা হচ্ছে, আমি যে গাড়ি থেকে নেমে গিয়ে হালকা পিক আপ দিয়ে বাইকটাকে ওপরে তুলে নিয়ে আবার উঠে বসে চালাবো, সেই সময়টাও বা সেই সুযোগটাও আমি পাচ্ছি না আমার হাতের কারণে। আবার কোথা থেকে বেরিয়ে যেতে হবে? ওইখানটাতে উল্টেছে। এবার যাও। আটকে আছে, আমি ফোন করে যাবো। কি হয়েছে? কি আছে? আমি তো এই শুনে দিলাম আর একটা আছে, এরকম অবশ্যই ওই পিক আপটা কম হয়ে গেছে না।
গাড়িটা সেফ জায়গায় রাখো। এখানে যে 4 চাকা উঠছে বাঁকের মুখে। 4 চাকা? হ্যাঁ। ঠিক আছে। নেমেছি। কোথায় রাখবো সেটা এখানে তো সেফ কিছু নেই তো আর। এই গাড়িটা তুলে দিই। বলিস না খেলে খেলে অবস্থা খারাপ। পৌঁছালো না, চলো না। সৌরেন্দ্র ওই প্যাচে, সৌভিক তো আটকে গেছে। তুলসী নিচে শুভদীপ একটু মানে স্ট্রেস খেয়ে গেছে। ঠিক আছে চলো, তোমাকে এখানে একটা ব্যাচ বানিয়ে দিয়েছি, এটার উপর দিয়ে চড়াতে হবে করতে গিয়ে এই মানটা ব্যালেন্স দিতে পারছি তো। কি হয়েছে? কে কেস খেয়ে গেছে? আরে স্ট্রেস বলেছি, স্ট্রেস। আরে কেস নয়, স্ট্রেস স্ট্রেস মানসিক ভাবে। চলো ওঠো। এই ফুল ফটো ভালো দাও। চলো কাল আমরা সান্দাকফু ঢোকার আগে 200 মিটার আগে বাইক রেখে দিয়ে সান্দাকফুর দিকে ট্রেক করে আসতে বাধ্য হই, কারণ কি ওখানে ওয়েদার খুব খারাপ হয়ে যাওয়ার জন্য, রাত্রিরে অন্ধকার হওয়ার জন্য রাস্তা ভিজিবিলিটি একটু সমস্যা তৈরি করছিল। তো আমরা তাই জন্য বাইকগুলোকে একটা সাইডে রেখে আমরা হেঁটে চলে আসি সান্দাকফুতে। আজ সকালে আমরা বাইকগুলোকে এক এক উপরের দিকে তুলি। তো কালকের ওয়েদারও খুব খারাপ ছিল, এছাড়া অতটা অল্টিটিউড গেইন করার জন্য আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো সকাল সকাল তাই সান্দাকফু থেকে ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ ছিল, বাইকগুলো আমাদের সঙ্গে পৌঁছায়নি বলে। তাই ঘুম থেকে উঠেই আমরা কিছুটা এদিক এদিক ঘুরে পৌঁছে গেলাম সেই রাস্তায় বাইকগুলোকে নিয়ে আস। তার আগে দেখুন সান্দাকফুর সকালটা কেমন ছিল। সকাল সকাল সান্দাকফু সাদা চাদরে ঢেকে গিয়েছিল, অসম্ভব সুন্দর লাগছিল চারিদিকের এই দৃশ্য। আর এই দৃশ্য দেখতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আশেপাশে। আমরা এখন আমাদের সানরাইজ হোটেল থেকে নেমে চলে এসেছি ইন্ডিয়ার দিকে, আর এইখান থেকে আমরা একটু আশেপাশে ঘুরে আবার ঢুকে যাবো নেপালে। কালকে আমরা সব বাইকগুলো 250 মিটার মতো নিচে লাস্ট প্যাচের ঠিক নিচের দিকে আমি আর দীপ বাইক রেখে চলে আসি, বাকিরা একটু ওপরের দিকে। কাল আমার খুব একটা কিছু ভিডিও করে ওঠা হয়নি, কারণ কি লাস্ট ওই প্যাচ যেটাতে লাস্ট আপনারা আমায় দেখেছেন, তারপরে কিছুটা এগিয়ে একটা জায়গায় আমি পড়ে যাই। আর সেই পড়ে যাওয়ার পরেই আমি অনেকটাই ডিপ্রেশনে পড়ে যাই যে আমি আলটিমেটলি আদৌ এগোতে পারবো। আমি ভাবতে পারছিলাম না আমার এগোনো উচিত কি না। একে তো এই হাতের প্রবলেম, তাতে আমি অনেকটাই ব্যালেন্স পাচ্ছিলাম না বাইকটা চালাতে, কারণ কি ডান দিকের হাতে নার্ভের প্রবলেমটার কারণে আমি অনেকটাই ব্যালেন্স কম পাচ্ছিলাম, তো পিক আপ প্রপারলি দিতে পারছিলাম না। তো সেই সময় মনে হয়েছিল আমার ফিরে যাওয়াটাই উচিত, কিন্তু আর একটুখানি অংশই বাকি ছিল। তো বাকিরা সবাই সহযোগিতা করে এবং আমাকে এনকারেজিং নানা রকম কথা বলে আমাকে আগের দিকে এগোতে এনকারেজ করে। তাই আমি সাহস করে আরও এগিয়ে আসি লাস্ট প্যাচের কাছাকাছি। তো কিন্তু রাত্রি হয়ে যাও এবং ওয়েদার খারাপের জন্য আমরা সবাই বাইক ওখানে রেখে সান্দাকফুতে চলে এসি রাত্রির দিকে। আর সত্যি কথা বলতে এতটা অল্টিটিউড একই দিনে ক্রস করার জন্য আমরা সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। আজ সকালেও একটু উঠতে আমার তাই লেট হয়ে গেছে, আমি আর দেবায়ন একটা রুমে ছিলাম, তো আমাদের ঘুম থেকে উঠে বাকিরা অনেক সকালে উঠেছে। তো দেখুন সান্দাকফুর ভিউটা বেশ সুন্দর। আমরা এরপরে এগিয়ে যাব হচ্ছে আমাদের বাইকগুলোকে নিয়ে আসতে নিচের দিকে। তো আপাতত আমরা এখান থেকে এগিয়ে যাব ব্রেকফাস্টের দিকে। আমরা আছি এখন, তা আগেই বলেছি আপনাদেরকে, আমরা আছি সানরাইজ হোটেলে, যেটা নেপালে অবস্থিত।
আমরা এখন এগিয়ে চলছি বাইকগুলো নিয়ে আসতে নিচের দিকে, আর সেখান থেকে এক এক করে আমরা সব বাইকগুলো ওপরের দিকে ওঠাবো। আজকের ওয়েদারটা বেশ ভাল লাগছে, বেশ চারিদিকে দেখুন ভিউটা বেশ দারুণ আসছে, সুন্দর। কালকে সান্দাকফু ওঠার আগে যে লাস্ট জায়গাতে আমি পড়ে যাই, সেখান থেকে আমি আমার গোপ্রো টোটালি ভিডিও করা অফ করে দিই। কিন্তু যেটা মেন কথা, ওই রাস্তা থেকে আরও যে ওপরে উঠতে পেরেছি তার জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস করতে চাই নেপালদা এবং দীপকে আর সৌরভকে। ওরা যদি ওই মোমেন্টে আমাকে মোটিভেট না করতো, আমি হয়তো এই অবধিও এসে পৌঁছাতে পারতাম না। আমাদের এই সেই লাস্ট প্যাচ যেখান থেকে আমরা সবাই আটকে গেছি। আজ আমরা এগোবো আগের দিকে। হবে না, পেছাতে হবে, পিছিয়ে ওঠাতে হবে, ভুলবে না। এই দেখে আর এইভাবেই একে একে আমরা একে অপরকে হেল্প করে পৌঁছে গেলাম সান্দাকফু। ড্রিম রাইড সান্দাকফু, আমাদের সবার ড্রিম রাইড সান্দাকফুতে। সান্দাকফু রাইড 2026। সায়নদীপ, শঙ্করদা এবং তিমিরদা ফার্স্ট, ওরাই প্ল্যানটা করেছিল, আমরা সবাই ওদের সঙ্গে যোগদান করি। আর ওরা যদি আজকে এই প্ল্যানটা না করতো তো আমাদের এই ট্রিপ আলটিমেটলি হয়ে উঠতো না। তাই স্পেশালি থ্যাঙ্কস শঙ্করদা, তিমিরদা এবং সায়নদীপকে। এছাড়া কিছু ইনফরমেশন দিয়ে দিই, আমরা যেটা আছি সানরাইজ হোটেল নেপালে, তো এখানে মোটামুটি আপনি 1400 এবং 1900 এই দুরকম প্যাকেজে পার হেড রুম পেয়ে যাবেন। তো তার মধ্যে ফুডিং এবং লজিং অ্যাড করা থাকে। তো মোটামুটি এরা সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা খাওয়ার আর রাত্রিবেলা খাওয়ার প্রোভাইড করে থাকে। একবেলা ডিম আর একবেলা চিকেন সাধারণত থাকে, এছাড়া ডাল সবজিগুলো তো থাকেই। আর খাওয়া দাওয়া যথেষ্ট ঠিকঠাক। রুমের ভিডিও আমি কিছুটা পারলে শেয়ার করব এই ভিডিওর মধ্যে, না হলে আমার কিছু শর্টসে সেই সানরাইজের রুমগুলো ডিটেলস আমি শেয়ার করব। তবে একটা কথা শেয়ার করব, যারা সান্দাকফু বাইক ট্রিপে আসছেন তারা অবশ্যই কালিপোখরি স্টে করুন, সেখান থেকে সান্দাকফু করুন। তাতে অল্টিটিউড সিকনেসটা হওয়ার চান্সেস কম থাকে। হঠাৎ করে এতটা অল্টিটিউড একদম ইলাম থেকে ওপরে ওঠার জন্য অনেকটাই আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। তো আপনারা সেই ভুলটা করবেন না, কালিপোখরিতে স্টে করুন, সেখান থেকে আপনারা সান্দাকফু আসুন এবং ঘুরে দরকারে থাকুন, কিন্তু প্ল্যানটা কালিপোখরি থেকেই করুন, সেটা মনে হয় আপনাদের সুবিধা হবে। অলরেডি চারিদিকে এখন স্নোফল স্টার্ট হয়ে গেছে বিকালবেলা। দেখুন এরকম সুন্দর লাগছে, আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে একদম সান্দাকফু সানরাইজ হোটেলের সামনে, আর এদিকে স্নোফলস হচ্ছে। বাইকগুলো কাল না আসার জন্য মনটা বেশ খারাপ হয়েছিল, আজকে একদম সব ঠিক আছে। আজকে সান্দাকফুরে সত্যি এনজয় করছি আমরা। আমার বাইক তো আবার পাহাড়ে কোলেই শুয়েছিল, কারণ কি যেখানে আমার বাইক দাঁড় করেছিলাম সেখানে কোনো রকম স্ট্যান্ড করার জায়গাও ছিল না, এবং আমি হ্যান্ডেল লকও করিয়ে দিই। লিটারালি কোনো সমস্যা হয়নি। সকালেও দিব্যি সেই জায়গা থেকে ভালোভাবে কন্ডিশনে আমি বাইকটা নিয়ে এসছি ওপরে, দারুণ লাগছে। ভালো করে ভিডিওটা নিও, আমি পরে দেখবো। এই যে গাড়িগুলো দেখ না কি হচ্ছে, তো গাড়ি পাশে দেখ।
ডান দিকটা পা। মাথাটা খুলেছে। হ্যাঁ পেটটা খোল, পেটের ওই মাঝখানে মেঘটা দেখছিস, ওই মেঘটা মাছ রয়েই গেছে। ওইখানে না, তুমি ওদিকে যাও না, ওখান থেকে পেয়ে যাবে। ওপরে ওটা ছাদ থেকে ওদিক থেকে পেয়ে যাবে। চল ছাতে যাই। হ্যাঁ আরো ভালো হাওয়া খাবে। ওই থেকে হাওয়াটা আসে। সার্থক ভাই, সার্থক। এত গাড়ি চালানো সার্থক। বসে বাদ দাও, গাড়িটা এখানে উঠেছে, এটাই সার্থক না ভাই, এটা একটা ছিল। আরে কাল সকালে দেখবো, কাল সকালে দেখবো। এটাই ছিল আমাদের শানলাকপু বাইক ট্রিপ। আবার নেক্সট ভিডিও দেখা হবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। পিকআপ ম্যান চলে আসবে, ঠিক আছে।